হাই এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে দেখুন কতগুলো স্মার্টফোন আমার হাতে রয়েছে। মূলত আজকে আমরা ক্যামেরা স্মার্টফোন খুঁজে বের করবো, অর্থাৎ একদম 10-12 হাজার টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে সেরা 5টি ক্যামেরা স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ সবাই তো আর ভাই গেমিং করবে না, সবাই তো পারফরমেন্স প্রেমীও না, অনেকেরই ক্যামেরার দিকে গুরুত্ব থাকে। এখনকার দিনে দাঁড়িয়ে তো অনেকে ব্লগিং করে, অনেকে ফটোশুট টুট করেন। সো অবশ্যই আপনাদের একটা ক্যামেরা ফোনও দরকার হতে পারে। তো আমরা প্রত্যেকটা সেগমেন্টে একটু খুঁজে দেখি কোন স্মার্টফোনটা ক্যামেরাতে বেটার রেজাল্ট দিচ্ছে রাইট নাও। অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ ডিভাইস থাকবে। 30,000 টাকা থেকে শুরু করে আমরা আস্তে আস্তে 12,000 আসবো। ফার্স্টে আমরা 30,000 নিয়ে আলোচনা করতে চাই, তবে তার আগে দেখুন আমার এই সুন্দর শার্টটা। এরকম সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন চলে আসছে কিন্তু ফেব্রি লাইফে। আপনারা চাইলেও নিতে পারবেন 10% ডিসকাউন্টে। ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের থ্রুতে গিয়ে কিনলেই হবে, অথবা SamZone কুপনটা ব্যবহার করলেই চলবে। ধরুন আপনার বাজেট এই মুহূর্তে 30,000 টাকা এবং 30,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোনটি খুঁজতে চাচ্ছেন, তাহলে আপনি চয়েস করতে পারেন এই স্মার্টফোনটাকে, স্যামসাং গ্যালাক্সি A34। এই মোবাইল ফোনের রিভিউ, এইটা না শুধু, প্রত্যেকটা ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেগুলো নিয়ে আলোচনা করবো। তো আপনারা ফুল রিভিউ দেখে নিলে আরও ডিটেলে জানতে পারবেন। তো এই স্মার্টফোনটা ক্যামেরার জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। এটা আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে রাইট নাও আপনারা 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং সত্যি বলতে এইটার ক্যামেরার রেজাল্ট এই বাজেটের যে কোনো স্মার্টফোনের চাইতেই বেটার বলা যেতে পারে, বা খুবই ভালো একটা রেজাল্ট দিচ্ছে। রিয়ারে আমরা তিনটি শুটার পাবো। মেইন শুটার হলো 48 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে, আর 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেলের। তবে এর যে মেইন শুটার 48 মেগাপিক্সেল, এখানে কিন্তু ওআইএস থাকছে, তার মানে একটু শেকি হাতেও ভালো ছবি পেয়ে যাবেন। তো দেখুন এখানে বেশ কিছু ছবির স্যাম্পল রয়েছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারছি ছবিতে ভালো রকমের ডিটেইল আছে, পর্যাপ্ত কালার আছে, এবং অবশ্যই স্যামসাং এর নিজস্ব একটা টোন, সেটাও আমরা উপস্থিত দেখছি। এছাড়া ছবিগুলোকে চাইলে জুম করে নিয়েও ব্যবহার করা যায়। ডাইনামিক রেঞ্জ যথেষ্টই ভালো রয়েছে এই স্মার্টফোনের মেইন ক্যামেরায়। এছাড়াও শ্যাডো ব্যালেন্সটাও ভালোভাবে করতে পারছে, শ্যাডোতেও ডিটেলের পরিমাণ ভালোই দেখছি। ইভেন এই স্মার্টফোনের লো লাইট ফটোগ্রাফি বা নাইট মোডেও যদি যান, সেক্ষেত্রেও কিন্তু খুবই গুড একটা রেজাল্ট দিচ্ছিল এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোন হিসাবে। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটারও কিন্তু বেশ ভালোই ছবি দেয় প্রপার লাইটিং কন্ডিশনে, তখন কিন্তু আমরা শার্পনেস এবং ডিটেল ভালো দেখছি। একই সাথে ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই। তবে মেইন ক্যামেরার সাথে একদম কম্পেয়ার করতে গেলে কালার একদম সেম না, কিছুটা তফাৎ পাবেন, বাট অবশ্যই আলট্রাওয়াইড শুটারটাও কাজে লাগানোর মতো ছিল, এবং বলা যেতে পারে এরকম প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের থেকেই বেটার রেজাল্ট দিচ্ছে, যদিও এটা লো লাইটে কিছুটা পিছিয়ে থাকবে। দেন ম্যাক্রো শুটারও আমরা দেখছি প্রপার লাইটে ভালোই ছবি দেয়। এছাড়াও পোর্ট্রেট মুড, হ্যাঁ, এজ ডিরেকশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ন্যাচারাল লেগেছে, এবং মেইন সাবজেক্টকেও ভালোই শার্পনেস ডিটেলে রাখতে পারছে। সো বলা যেতে পারে এর ক্যামেরা সেটআপটা খুবই ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হলো 13 মেগাপিক্সেল, এইটাও কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে আমরা দেখছি। কালার টোনেও শিপিং তেমন একটা নেই, লো লাইটে কিছুটা সফট করে যদিও, বাট প্রপার লাইট দিতে পারলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকেও আপনারা একদমই আশানুরূপ ছবি পেয়ে যাবেন। ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। ভিডিও কোয়ালিটিও এই বাজেটের টপে থাকার মতো। বলছিলাম না, যারা ভ্লগিং করতে চান তাদের জন্য এটাও একটা আদর্শ ডিভাইস হতে পারে, যদি আপনি একদম ব্র্যান্ড নিউ কোনো একটা ব্র্যান্ডের স্মার্টফোনে নিতে চান 30,000 টাকার মধ্যে। সো ক্যামেরার জন্য এটা ভালো একটা ডিল। এরপরে ভাই আপনার বাজেট যদি কিছুটা কম হয়, লাইক 25-26 টাকা, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন রিয়েলমির ডিভাইস। এখানে রিয়েলমির দুইটা ডিভাইস আছে, যে দুইটাকেই দেখা যেতে পারে। ফার্স্ট আমি বলবো রিয়েলমি 10 প্রো যে স্মার্টফোনটি রয়েছে, এইটা দেখা যেতে পারে। এখানে রেডমিরও নোট 12 সিরিজের ফোন আছে, বাট সেইগুলো কিনতে গেলে না আবার ওই 30,000-এর কাছাকাছি চলে যাবে, তখন আবার মনে হবে স্যামসাংয়ের ফোনটাই বেটার। সো আমরা রিয়েলমি 10 প্রোতে দেখছি 108 মেগাপিক্সেলের মেইন শুটার, এই একটাই কাজের শুটার, এর বাইরে একটা ডেপথ সেন্সর রয়েছে। সো আলট্রাওয়াইড নেই, এটা হতাশাজনক, বাট মেইন ক্যামেরাটা কিন্তু প্রপার লাইটে ভালোই ছবি দেয় এবং ডিটেলও ভালো থাকে। 108 মেগাপিক্সেল মোডে নিলে আবার জুম করে নিয়েও তার ছবি ব্যবহার করা যায়। বাট আমি একটু আগে কি বললাম যে এই বাজেটে রিয়েলমির আর একটা ফোন আছে, সেটা হলো রিয়েলমি নার্জো 50 প্রো। নার্জো 50 প্রোর রিয়ারে আবার 3টা শুটার আছে, 3টাই কাজের, যেমন 48, 8 এবং 2। তার মানে এখানে আমরা আলট্রাওয়াইডও দেখছি। আর এই দুইটা স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। তো আমরা একটা কাজ করি, দুইটার এই সাইড বাই সাইড কিছু ছবি দিয়ে দিই, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সহজ হবে। যেমনটা আমরা দেখছি দুইটা স্মার্টফোনে কিন্তু কালার কিছুটা বুস্ট আপ টাইপের দিচ্ছে, মানে একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, একদম অনেক বেশি এমনটাও না। ডিটেলের পরিমাণে 108 মেগাপিক্সেল মোডে গেলে আপনি রিয়েলমি 10 প্রোতে কিছুটা বেশি দেখবেন। এর বাইরে দেখছি অটো ফোকাসিং দুইটা একই রকমভাবে কাজ করে, এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রেও দুইটা স্মার্টফোন প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়। তবে কালার টোনের দিক থেকে হয়তো রিয়েলমি 10 প্রোটা অনেকের কাছে ভালো লাগতে পারে আর কি, কালার টোনে একটু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে দুইটা স্মার্টফোনের ক্ষেত্রেই। আবার আমরা দেখছি লো লাইটে দুইটা স্মার্টফোন প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়। আলট্রাওয়াইডটা শুধুমাত্র যেহেতু নার্জো 50 প্রোতে রয়েছে, সুতরাং সে এখানে কিছুটা এগিয়ে থাকবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটো স্মার্টফোনেই দেখছি বেশ ব্রাইট টাইপের ছবি দেয়, একটু সুন্দর লাগবে, কিন্তু রিয়েলমি 10 প্রোতে দেখছিলাম একটু বেশি সাদা করে ফেলছে। এইটা আবার অনেকের কাছেই ভালো লাগতে পারে, আবার কেউ যদি একটু ন্যাচারাল টাইপের টোন পছন্দ করেন, তাদের কাছে রিয়েলমি নার্জো 50 প্রোর ছবিগুলো হয়তো বেশি ভালো লাগবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এই দুইটার ক্যামেরা একদম খুব আকাশ আর পাতাল না, প্রায় কাছাকাছি, বাট আপনি যদি আসলে আলট্রাওয়াইড শুটারটি দরকার হয়, তখন নার্জো 50 প্রোটা আপনি দেখতে পারেন। এরপরে ভাই আপনার বাজেট যদি কিছুটা কম হয়, সেই ক্ষেত্রে স্যামসাং এর একটা ফোন চয়েস করতে পারেন, যা মোটামুটি 21,500 টাকায় পাওয়া যেত আগে, এখন মনে হয় একটু বেড়ে গেছে। স্যামসাং গ্যালাক্সি
F23। এই ফোনটা শুধুমাত্র ক্যামেরার জন্য যে ভালো হবে বিষয়টা কিন্তু এমন না, এটা গেমিং এর জন্য ভালো, কারণ এখানে একটা ভালো প্রসেসর আছে আর কি। যাই হোক, ওই পার্টে আজকে আমরা না যাই, ক্যামেরা নিয়ে আলোচনা করবো। বাই দ্য ওয়ে, আপনাদের কারোর যদি মানে অফিসিয়াল ফোনেই নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 25,000 টাকার মধ্যে অন্য অন্য স্মার্টফোন পাবেন। যেমন কয়েকদিন আগে লঞ্চ হলো টেকনো ক্যামন 20 প্রো, ওই ফোনটা মোটামুটি ডিসেন্ট একটা রেজাল্ট দিবে। এনিওয়ে, আমরা কথা বলছি কি নিয়ে, স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটা নিয়ে। হ্যাঁ, সো এইটা আমরা দেখছি প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালোই একটা রেজাল্ট দেয়। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, যেখান থেকে ডে লাইট কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে। স্যামসাংয়ের কালার টোনটাও এখানে বিদ্যমান রয়েছে। তারপরে আমরা দেখছি যদি একটু জুম করা হয় তাহলে ছবিগুলো ব্যবহার করা যাচ্ছিল। প্লাস এইটার লো লাইট ছবিও মোটামুটি ভালোই, যেমন আপনি যদি নাইট মোডে যান তখন কিন্তু একটু আলো বাড়িয়ে দেবে, তবে একদম ওভার এক্সপোজ করে ফেলে না, বা ওভারঅল দেখতে ভালোই লাগছে ছবিগুলো। একটু স্টাডি করে নিতে হয়, বাট টাইম দিতে পারলে ভালো ছবি পাওয়া যাচ্ছিল লো লাইট কন্ডিশনেও। একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে অবশ্যই এখানে। আচ্ছা, এরপরে এই ফোনটাতে আলট্রাওয়াইড শুটারটিও রয়েছে, যা হয়তো অনেকেরই কাজে লাগবে, যদিও মেইন শুটারের মতো এটা ততটা বেটার রেজাল্ট দিতে পারেনি। এটা অনেকটাই সফট এবং কালারিংও আমরা কিছুটা তফাৎ দেখছি, আবার এইটা একটু বেশি আলট্রাওয়াইডে যেন ছবি নেয়। সো এই তো, যে কারণে একটু ফিসাই ফিসাই ভাব আসবে। তারপরেও এর ছবি আশা করছি অনেকেরই কাজে লেগে যাবে। দেন এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের, এইটাও প্রপার লাইট দিতে পারলে ভালো ছবি দিতে পারে, এবং তখনও ডিটেলের পরিমাণ আমরা ভালোই দেখছিলাম। একটু ওভার এক্সপোজ হয়ে যায় যদি ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসে আর কি। এর বাইরে আপনি যদি এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, সব দিক থেকে এর ক্যামেরা সেকশনটা এগিয়ে থাকবে। কিন্তু এই ফোনটাতেও আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই। তো আমরা স্যামসাং এর আগের ফোনটাতেও দেখছিলাম, এখানেও এসে দেখছি। তো বাজেট যদি একদম টাইট হয়ে থাকে 20-22 হাজার টাকা, এবং ওই ভিডিও করার প্ল্যান থাকে, গেমিং টেমিংও করবেন, আর মেইন ক্যামেরার ছবিও ভালো হতে হবে, তাহলে আপনি স্যামসাং এর এই ফোনটাকে দেখতে পারেন। বাট মাথায় রাখতে হবে এটা আনঅফিসিয়াল ডিভাইস। বাজেট আর একটু কম, অফিসিয়াল ফোন লাগবে, তখন আপনি চয়েস করতে পারেন রিয়েলমি C55। ওইটা নিয়ে আমি এখানে ডিটেল আলোচনা করবো না, জাস্ট বলে গেলাম যে এইটার রেজাল্ট মোটামুটি ভালোই। ওইটাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশন একটি সেন্সর, যা আমরা রিয়েলমি GT মাস্টার এডিশনেও দেখছিলাম। তো ওইটার মেইন ক্যামেরা থেকে আসলে তুলনামূলকভাবে বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, যদি আপনার বাজেট 15,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আনঅফিসিয়ালভাবে চয়েস করা যেতে পারে রেডমি নোট 11 প্রাইম। এই ফোনটা রিসেন্টলি বাংলাদেশে বেশ অ্যাভেলেবল রয়েছে, এবং এইটা সব দিক থেকে গুছানো একটা প্যাকেজ। আবার ক্যামেরা সেকশনে মোটামুটি ভালো, অনেক ভালো এমন না ভাই, এই বাজেটে অনেক ভালো ক্যামেরা ফোন পাবেন না, বাট যেগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা বেটার রেজাল্ট দেয়। যেমন মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এর বাইরে আরও দুইটা ইউজলেস সেন্সর অবশ্যই আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। তো এর মেইন ক্যামেরাকে যদি ভালো লাইট দিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে ভালো ছবি দিতে পারে, তখন ডিটেলের পরিমাণও ভালো পাবেন, শার্পনেস ভালো পাবেন, কালারটা ওই যে একটু স্যাচুরেটেড টাইপের, আমরা স্মার্টফোনগুলোতে এরকমই দেখি আসলে, কালারটা একটু বুস্টেড টাইপের থাকে, যদিও সেগুলো দেখতে কিন্তু খারাপও লাগে না। একটু ওয়ার্মের দিকে ছবি আসলো, অনেক ছবিতে আমরা এমনটা খেয়াল করছিলাম। আর লো লাইটের দিকে বেশ কিছুটা সফট করে ফেলে, কন্ট্রাস্টি হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। নাইট মোড অন করে নিয়ে একটু স্টাডি করে ধরে রাখতে হবে, তখন আপনি বেটার আউটপুট পেয়ে যাবেন এর থেকে। আপনি 15,000 টাকার মধ্যে এইটার থেকে আশানুরূপ একটা রেজাল্ট পাচ্ছেন, এটুকু শিওর থাকুন। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এইটা অ্যাভারেজ ছিল একেবারেই। হ্যাঁ, আর যদি আরেকটু বাজেট কম হয়, তখন আপনি চয়েস করতে পারেন কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ডের একটি স্মার্টফোন। হ্যাঁ, দেশি ব্র্যান্ডের স্মার্টফোনটি হলো সিম্ফনি Z60 প্লাস। এই ফোনটা 12,000 টাকার মধ্যে পাওয়া যায়। 50 মেগাপিক্সেল নাকি 52 মেগাপিক্সেলের মনে হয় মেইন শুটার, নাকি 50, ওই তো যেটাই হোক। তো ওইটার মেইন ক্যামেরাটা আসলে আশানুরূপ ছবি দিতে পারবে আপনাকে ওরকম প্রাইস পয়েন্ট থেকে। এখানেও আপনারা ওই যে কালার একটু বুস্টেড টাইপের দেখবেন, মোটামুটি পরিমাণে ডিটেল থাকে আর কি। 12,000 টাকা আর কি বা হয়, মানে এখন তো আরও হয় না, সেই জায়গায় আর কি মোটামুটি ওকে লেভেলের আছে। আর হচ্ছে নাইট মোড এখানেও আছে, বাট ততটা বেটার রেজাল্ট পাওয়া যায় না। তো আমি বলবো এই ধরনের কম বাজেটের ফোনগুলো দিয়ে একটু প্রপার লাইটের ছবি নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা বেটার আউটপুট পেয়ে যাবেন। তো আমরা না এই ফোনগুলো নিয়ে একদম ডিটেলভাবে গেলাম না, যেহেতু এর প্রত্যেকটা ফোন নিয়ে একদম ইন ডিটেলে আলোচনা করা হয়েছে। এবার আপনি আপনার নিজের বাজেটটা বের করুন, যে আমি 15,000 কিনবো নাকি 30,000 কিনবো। তো বাজেটটা ঠিক করার পরে আমি যে ফোনগুলো নিয়ে বললাম, এই ফোনগুলোর ফুল রিভিউ দেখুন। শুধু আমারটাই না, বাংলাদেশের আরও অনেক বড় বড় টেক ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকটাই দেখুন, দেখে দেন আপনি একটা ডিসিশন মানে ওইভাবে মেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি কাজে লাগবে। এরপরে আমরা কি ক্যামেরা ফোন নিয়ে কথা বলবো নাকি আমরা গেমিং ফোন নিয়ে কথা বলবো, সেটা কমেন্ট করে জানাবেন। কত টাকা বাজেটের সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর এই ধরনের টি শার্ট সব কিছু 10% ডিসকাউন্টে পারচেস করতে অবশ্যই চলে যেতে পারেন। কোথায়? ফেব্রি লাইফের ওয়েবসাইটে, এবং 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে।